নতুন বছর শুরু হলো। নববর্ষের বাঙালিয়ানাটুকু যদি রেখে দিই পয়লা বৈশাখের জন্য, পয়লা জানুয়ারির দিনটুকুতেই কিন্তু আমাদের বর্ষ শুরুর আনন্দ আমরা উদযাপন করি। 31শে ডিসেম্বরের রাত 12টায় যে উন্মাদনা, তার আমেজ গায়ে মেখে নতুন বছরের জন্য এক রাশ আশা নিয়ে আজকে এসে বসেছি আকাশবাণী স্টুডিওতে। আমাদের একটা প্রচলিত ভাবনা, বছরের প্রথম দিনটি যদি সুন্দর কাটে, বাকি দিনগুলো কিন্তু আমরা খুব মসৃণ এবং সুন্দরভাবে পেরিয়ে যাব। আর যদি সেটা সত্যি হয়, তাহলে কিন্তু আমার বাকি দিনগুলো একদম ঝলমলে হয়ে উঠবে। তার কারণ এই মুহূর্তে আমার সামনে বসে আছেন দামিনী বেনি বোস। দামিনী এখন জনমানুষে কিন্তু বেশি পরিচিত সাবিত্রী মণ্ডল নামে। শুরুতে স্বাগত জানিয়ে নি। নমস্কার বেনি, আজকে নতুন বছরে মহিলাদের আসরে আপনাকে স্বাগত। নমস্কার। দামিনী বেনি বসু, দুটো নাম একসঙ্গে, খুব অভিনব একটা প্রয়োগ। নামের ব্যবহার কি কোনো বিশেষ মাত্রা যোগ করেছে অভিনয়ের ক্ষেত্রে? না, দামিনী আমার মায়ের দেয়া নাম, আর বেনিটা আমার ডাক নাম। এটা আমার দিদির দেয়া। আমার দিদির ডাক নাম মেনি, আর আমার ডাক নাম বেনি। যেহেতু আমি খুব ছোট বয়স থেকেই স্টেজে কাজ করছি, আমি শুরুই করেছি চাইল্ড অ্যাক্টর হিসেবে, সেই ক্ষেত্রে অভিনয় জগতে সকলকেই একটা দাদা, মামা, কাকা, মাসি বলে বড় হয়েছি তো, এবং তারা আমাকে ডাক নামেই ডেকেছে। বাড়ির লোক তারা সকলে আমার কাছে, বাড়ির লোক তো আর ভালো নামে ডাকে না, বাড়ির লোক ওই ট্যাপা বোঁচা ওইভাবেই ডাকে। তো বেনি হচ্ছে আমার সেই বোঁচা নামটা। কিন্তু যেহেতু আমাদের দুজনের নামটা, আমার আর আমার দিদির ডাক নামটা খুব একরকম, বেনি আর মেনি, তো এইটার একটা কনফিউশন বড় হয়ে যখন বাইরে কাজ করতে শুরু করি তখন তৈরি হয়। কেউ বলতো বেনি, কেউ বলতো মেনি, এবং যখন আমরা গিয়ে উপস্থিত হয়েছি কাজটা করতে বা সেই ইন্টারভিউতে, তখন বলছে না না এ না আর একজন। তখন বুঝতে পেরেছি যে না, দিদির কথা বলছে, বা দিদি বুঝতে পেরেছে যে আমার কথা বলেছে। একটা টাইমের পর আমি অন্তত ডিসাইড করি যে আমার দুটো নামই আমি ইউজ করব এই কনফিউশনটা এড়াতে। দামিনী আমার ভালো নাম, আর বেনি আমার ডাক নাম, তাই দামিনী বেনি বসু। সাবিত্রী মণ্ডল একজন রোজকার চাকুরিজীবী সংসারী মহিলা, 2 সন্তানের মা। শুধু চাকরির ক্ষেত্রটা একটু বিশেষ, তিনি সাব ইন্সপেক্টর। পর্দায়, সিরিয়ালে বা ওটিটি প্ল্যাটফর্মে মহিলা প্রোটাগনিস্ট বা এরকম মহিলা পুলিশ অফিসার যখন আমরা দেখি, তার চিত্রণটাই করা হয় লার্জার দ্যান লাইফ। কিন্তু সাবিত্রী মণ্ডল রোজের দেখা একজন, যিনি পেশার ক্ষেত্রে ক্ষুরোদার বুদ্ধি সম্পন্ন, অত্যন্ত সাহসী, ঝুঁকি নিতে ভীষণভাবে অভ্যস্ত এবং সৎ। মা হিসেবে আবার একটি দৃশ্য তার আত্মবিশ্বাসের পরিচয় দেয়। এমন চরিত্রের জন্য আপনি পরিচালকের একমাত্র পছন্দ ছিলেন বলে শুনেছি। কিভাবে নিজেকে নির্মাণ করেছিলেন সাবিত্রীর জন্য? ওই একটাই স্টেরিওটাইপ ভেঙে, যেখানে স্টেরিওটাইপটা হচ্ছে আপনি এক্ষুনি বললেন লার্জার দ্যান লাইফ। লার্জার দ্যান লাইফ আবার কি? লাইফের থেকে লার্জ আর কিছু হয় কি? যখন ইরফান খান মারা যান, বিশাল ভারদ্বাজ একটা লেখা লেখেন, ওরা তো খুব কাছের বন্ধু ছিলেন, তো বলছে আমি আর ইরফান বসে গল্প করছি কাশ্মীরে, পায়ের কাছে থপ করে একটা কি যেন পড়লো। ইরফান দেখে বলল যে একটা পায়রা নাকি পায়ের কাছে পড়েছে, এবং দেখেন যে পায়রাটি মরে গেছে। একটা পাখি এরকম ভাবে পায়ের কাছে এসে পড়লো, এবং একজন অ্যাক্টর আর ডিরেক্টর সেখানে বসে কথা বলছে। তখন ইরফান বলে যে দেখো, এটা তো জীবনে হলো, কিন্তু এটাই যদি আমরা ছবিতে দেখাতাম, সকলে বলতো যে দেখো বাবা কি বাড়াবাড়ি, এরকম কি সত্যি সত্যি জীবনে হয়? আসলে জীবনে অনেক বেশি, অনেক রঙিন, অনেক কিছু হয়। জীবনের থেকে লার্জ কিছু নেই। তো এই লার্জার দ্যান লাইফ কনস্ট্রাক্টটাই আমাদের সবচেয়ে বড় স্টেরিওটাইপ। আমার মনে হচ্ছিল এটাই ভাঙা দরকার। জীবনে যেটা হয় সেটুকুই যদি দেখাতে পারি, তাহলে আর ওইটা আমাকে কোথাও আটকে রাখবে না। নিজেকে তৈরি করার জায়গাটার জন্য কি কোনো আলাদা প্রস্তুতি নিতে হয়েছিল? প্রস্তুতি তো নিতে হয়েছিল, এবং চরিত্রটা যেভাবে এসেছিল শেষ অবধি কি যখন হতে হতে যায় সেইভাবেই কি শেষ হয়, না আরো কিছু তার মধ্যে ইনপুট ঢোকানো হয়? আমার নির্দেশক ইন্দ্রনীল, সে আমার বন্ধুও বটে, তো সে যখন আমায় স্ক্রিপ্টটা অল্প অল্প করে লিখতে থাকেন এবং আমায় পাঠাতে থাকেন, আমি যখন পড়ছিলাম একটা ছবি আমার কাছে তৈরি হচ্ছিল, কারণ আমি একবারে পুরো স্ক্রিপ্টটা পড়িনি, আমি অল্প অল্প করে যেমন যেমন লেখা হতে থেকেছে আমি সেইভাবে পড়তে পড়তে গেছি। এবার যখনই পড়ছি একটা ছবি আমার মাথায় তৈরি হচ্ছে, কিন্তু তার পরের সিনেমা, তার পরের এপিসোডে ছবিটা আমার আবার ভেঙে যাচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না একটা সময় অবধি যে এই সব কটা ছবির মাঝখানে যে কমন
ছবিটা, যে কমন ব্র্যাকেট, সেই কমন ব্র্যাকেটটা আমি দেখতে পাচ্ছি সেন্টারে, তাহলে কে দাঁড়িয়ে আছে সেইটা বার করতে আমাকে একটু বেগ পেতে হয়েছে। সেটা আমার নিজের সঙ্গে একটা দ্বন্দ্বের জায়গা, সেটা আমায় নিজে। সেখানে পরিচালকের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না? কে বললো? মার কাট ঝগড়া ঝাঁটি কান্নাকাটি অনেক কাণ্ড করেছি আমি, অনেক হাড় চিবিয়েছি, মাথা চিবিয়েছি, এবং আমার মেন অ্যালিগেশন ছিল আমার নির্দেশকের এগেনস্টে, আমার বন্ধুর এগেনস্টে। আমি বলেছিলাম তুমি আসলে কোনোদিন সাবিত্রী মণ্ডলকে দেখোইনি, আমি এত বড় একটা কথা বলেছিলাম। তখন আমার নির্দেশক একটা দারুণ জিনিস বলেন যে তোকে স্ক্রিপ্টটাকে বিশ্বাস করতে হবে। তখন আমি দেখলাম যে আমি ভুলটা কোথায় করি। স্ক্রিপ্টটা তো অলরেডি একটা কাজ করে রেখেছে, আমি বরং স্ক্রিপ্ট পথে বাধা না হয়ে আমার যা যা ফিলিং আসছে, আমি যা যা হোমওয়ার্ক করতে চাই, সেটা বরং আমি নিজের মতো করে করি। আমায় আলাদা করে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে না, কারণ বুদ্ধির কোনো ছবি নেই আপনার কাছে, এগুলো সব আইডিয়া, এগুলো তৈরি করা, এগুলোই হচ্ছে স্টেরিওটাইপ। এত স্টেরিওটাইপ ভাঙতে আমি ব্যস্ত যে নিজেই সবচেয়ে বড় স্টেরিওটাইপটা নিয়ে খেলছিলাম, সেটা আমি বুঝতে পারিনি। তো তখন আমি দেখলাম যে এটা তো আমার এক্সপেরিমেন্ট করার দারুণ সুযোগ। চারিদিকে আমাদের রাস্তার হোর্ডিং থেকে, খবরের কাগজ থেকে, সোশ্যাল মিডিয়া থেকে মহিলাদের পারফেকশন সম্বন্ধে পুরুষদের তৈরি করা একটা কাঠামো রয়েছে যে এর মধ্যেই তোমায় খেলতে হবে, এবং তার মধ্যে প্রেজেন্টেবিলিটি, যে তোমায় কেমন দেখতে, তার মধ্যেও একটা পারফেকশনের আইডিয়া রয়েছে। এইটা পুরুষের তৈরি করা আইডিয়া যে একজন মহিলা এসআই হোক বা কনস্টেবল হোক বা উনি যেখানেই থাকুন, যে ছবিটা আমরা দেখি সেটা আমার মনে হয় খুব মেজরলি ছেলেদের আইডিয়া থেকে ধার করা। পেট্রিয়ার্কি সেই হিসেবে, পেট্রিয়ার্কি যে শুধু ছেলেরা চালায় তা নয়, চিতান্তিকতার ধারক এবং বাহক মেয়েরাও কোথাও হয়ে যান, কোথাও নয়, বেশিরভাগই। কারণ আমরা জানি যে ওদেরকে সামলে বুঝে চললে আমরা এখানে সেফ থাকবো, আমাদেরকে কেউ ঘাঁটাবে না। এই যে প্রোটেক্টর, প্রোভাইডার, এই যে রোলগুলো আমরা ছেলেদের সঁপে দিই, তাহলে ওরা আমাদেরকে বেটার প্রোটেক্ট করবে, আমি সেফ থাকবো। তো এইটা আমার মনে ছিল এই সব ভেঙে, এই সব সাবিত্রী মণ্ডল কোথাও হয়তো ছেলে চরিত্র হয়ে যেতে পারতেন। হ্যাঁ, এটা হবার হাই চান্সেস ছিল, কিন্তু এইখানেই আমার ক্রাফট আমায় হেল্প করেছে, এইখানেই আমার শিক্ষা আমায় হেল্প করেছে, এখানেই আমার গুরু ট্রেনিং আমায় হেল্প করেছে, যে আমার মনে হচ্ছে এটাই আমার এক্সপেরিমেন্টের জায়গা। স্ক্রিপ্টে যেহেতু আমায় নাক গলাতে হবে না, এটা আমার কাজই নয়, স্ক্রিপ্টটা মুখস্থ করা, লাইনগুলো বলা এবং সে যা যা কাজ সেগুলো যেরকম অলরেডি স্ক্রিপ্টে করাই রয়েছে, আমি তাহলে স্টেরিওটাইপের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আর একটা স্টেরিওটাইপ নিয়ে খেলছি। এই যে একটা ক্যাবলা মেয়ে, যাকে আপনি কোনোদিন রাস্তায় আপনার পাশ দিয়ে হেঁটে গেলে আপনি কোনোদিন ঘুরেও তাকাবেন না, কারণ এ হয়তো আপনারই মতন চাকরি করতে বেরোয়, কাঁধে একটা ব্যাগ থাকে, তার মধ্যে সকালবেলা তৈরি করা বা রাত্রিবেলায় রেডি করা টিফিন বাক্স রয়েছে, এ যখন আপনার পাশ দিয়ে দেয় আপনি কোনোদিন তাকে ঘুরেও তাকান না। আমার মনে ছিল আমি একটা স্টেরিওটাইপ আর একটা স্টেরিওটাইপ দিয়ে খেলতে পারি, যেটা কেউ কখনো ধারণার মধ্যেই আনবে না। এইভাবে আমি অ্যাপ্রোচ করার চেষ্টা করেছিলাম সাবিত্রীকে। রেজাল্ট তো আপনি জানেন, সাবিত্রী মণ্ডল সকলের মুখে মুখে আছে। চার্লি চোপড়া, বিশাল ভরদ্বাজ এবং দামিনী বেনি বোস, একটু বিস্তারিত জানতে চাই। বিশালজি আমায় খুবই স্নেহ করেন, কিন্তু এটা সবার আগে আমায় বলতে হবে যে বিশালজি কিন্তু আমার কাছে রেখাজির হাজবেন্ড। রেখাজির আমি ফ্যান, উনি আমার আইডল অনেক ছোট বয়স থেকে। আমি প্রথম যখন ওনার গান শুনেছিলাম আমি বুঝতে পারিনি এটা কে গাইছে, কারণ সেই সময় আমি আশার গান শুনে অভ্যস্ত, পূর্ণিমার গান শুনে অভ্যস্ত, অলকা ইয়াগনিকের গান শুনে অভ্যস্ত। এরকম একটা সময় 90s এর সময় আমি একটা গান শুনি, চাচি 420-এ, এক वो दिन भी थे एक ये रात হ্যাঁ, রাত ইয়ে ভি গুজর যায়গি। আমি এই গানটা শুনে ভাবি এটা কে, কিভাবে এইরকম গান গায়। তখন তো আমাদের এরকম চট করে গুগল খুলে ফেলতে পারতাম না, খোঁজ করতে পারবো। তো আমি দেখেছিলাম এর নাম রেখা ভারদ্বাজ। তারপরে খোঁজ করতে করতে উনি কেমন গান, তারপর ওনার সঙ্গে বিশালজির সম্পর্ক, বিশালজির সঙ্গে গুলজার, রেখাজি যখন গুলজারের লিরিকে গাইছেন। রেখাজি যে একজন সিঙ্গার, আমার কখনো এটা মাথায় না আলাদা করে রেজিস্টার করেনি। আমার মনে ছিল আমি এরম আর্টিস্ট হতে চাই, এমন একটা কিছু করব যাতে আমাকে ইন্ডাস্ট্রিতে লোকে ভাববে যে এর জন্য কিভাবে জায়গা করে দিতে হবে। রেখাজি কোনোদিন নিজের গলার চেঞ্জ করার চেষ্টা করেননি, নিজে যে রকম গান সেইটা কখনো চেঞ্জ করার চেষ্টা করেননি। উনি এক্স্যাক্টলি যেটা বিশ্বাস করেন, নিজের গলাটাকে সম্মান করেন, নিজের ট্রেনিংটাকে সম্মান করেন, নিজের ক্রাফটটাকে সম্মান করেন, নিজের বিশ্বাসটাকে সম্মান করেন। পুরো জিনিসটা না ওনার গায়কিতে বোঝা যায়। আমি ওই ছোটবেলাতেই ওনাকে আইডল বানিয়ে নিয়েছিলাম। রেখাজি আমার কাছে ইন্সপিরেশন। বিশাল
বিশালজির একটি কাজ হওয়ার কথা ছিল 2019 সালে। সেই সময় বিশালজির সঙ্গে আমার দারুণ আলাপ হয়। প্রথম যখন আমার কাছে ফোনটা আসে, আমাকে বলছে বিশালজি নে, হিন্দিতে তখন ছেলেটি বলেন যে বিশালজি বিশালজি। আমি বলছি কি বিশালজি? আমি তখন বিদেশে বসে। বলছে বিশাল ভারদ্বাজ। এটা শুনলে তো প্রথমেই বলে বিশাল ভারদ্বাজ মানে এটা কেউ যে কোনো অভিনেত্রীকে বললেই সে প্রথমেই হয়তো বলবে, আমি অ্যাজিউম করে বলছি তুই বিশাল ভারদ্বাজ। এইটা আমার রিয়াকশন ছিল না, আমার প্রথম রিয়াকশন ছিল রেখা ভারদ্বাজের হাজবেন্ড বিশাল ভারদ্বাজ। তো সেইভাবে আমাদের আলাপের শুরু। কাজটা হয়নি, কিন্তু সেই সময় থেকে আলাপটা থেকে যায়। তারপর ডিরেক্টলি উনি আমায় কাস্ট করতে না পারলেও উনি আমার কাজ এতটাই পছন্দ করেন, বা উনি জানেন যে আমি অ্যাক্টরদের ট্রেনিং দিই, আমি অ্যাক্টরদের কোচ। তো উনি প্রচুর প্রজেক্টে তারপর চেয়েছেন আমাকে কোচ হিসেবে অ্যাক্টরদের জন্য, কিন্তু আমি সেই সময়টা দিয়ে উঠতে পারিনি, কারণ আমি কনস্ট্যান্টলি ট্রাভেল করতে থাকি। আমি সব সময় সব কথা রাখতে পারি না। ফাইনালি আমার সুযোগ হয় এই জানুয়ারিতে, এই লাস্ট যে বছরটা চলে গেল, জানুয়ারিতে আমি কলটা পাই এবং উনি আমায় বলেন যে আমি এরকম একটা ওয়েব সিরিজ করছি, তুমি কি আমার যারা অ্যাক্টর আছেন তাদেরকে যদি তুমি কোচ করো, স্পেশালি এই ছোট ছেলেমেয়ের যে গ্রুপটা রয়েছে, সেইটা করতে গিয়ে তো একটা দারুণ ফ্যামিলির মতো সম্পর্ক তৈরি হয়ে যায়। করতে করতে এতটাই মজা হয় যে মাঝে মাঝে উনি যখন ওই কোচিং সেশনস এর মধ্যে, ট্রেনিং সেশনের মধ্যে যখন আসতেনও, ডিসাইড করে বললেন যে আমার এরকম একটা রোল আছে, আমি এখনো কাউকে কাস্ট করিনি, রোলটা অ্যাকচুয়ালি 50 ঊর্ধ্ব এরকম কারোর জন্য ভেবে লিখেছিলাম, কিন্তু আমি চাই তুমি এই রোলটা করো, বয়স টয় সব পাল্টে দিচ্ছি, তুমি সেটে থাকলে ছেলে মেয়েদেরও সুবিধা হবে। সেটা ভেবেই চার্লি চোপড়ায় ওই পার্টটা আমি করি। এটা ছোট্ট পার্টি, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। এটা দারুণ কাস্টের সঙ্গে দারুণ মজা করে থাকতে পেরে ছাত্রছাত্রীরা আমাকে ওখানে সেটে অ্যাভেলেবল পেয়েছেন। এটা দারুণ এক্সপিরিয়েন্স। এই যে কোচিং এর কথা বললেন, বহু বিখ্যাত অভিনেতা অভিনেত্রীর আপনি কোচ হয়েছেন এবং তাদের নাম আপনি করতে চান না। হ্যাঁ, আমি প্রিন্সিপালি করতে চাই না। আমি বিশ্বাস করি না যে কারুর গ্লোরি থেকে, কারুর নাম থেকে তার আলোটা ছিনিয়ে আমি নিজের আলোয় অ্যাড করতে চাই না। তারা যদি নিজে থেকে কখনো বলতে চান আমি খুব খুশি হই, কিন্তু আমি নিজে থেকে কখনো তাদের নাম করতে চাই না। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের শুরু কিভাবে? বেনি বসুর জীবনে ঋতুপর্ণ ঘোষের অবস্থানটুকু শুনতে তো চাই, শোনাতেও চাই শ্রোতা বন্ধুদের। ঋতুদা আমার ফ্রেন্ড, ফিলসফার, আর এখনো পর্যন্ত গাইড। আমার মাথার ভেতরে একটা ঋতুদার গলা সবসময় চলতে থাকে। কাউকে কিছু বলার আগে, করার আগে, কোনো কিছু একটা ভেবে দেখার আগে, খতিয়ে দেখার আগে, আরো ডিপলি রিসার্চ করার আগে আমার মাথায় ঋতুদার গলাটা চলতে থাকে। আমার মনে হয় যে ঋতুদা হলে কি বলতো, কি বলতে পারতো, এখানে কি রিয়াক্ট করতো। মাঝে মাঝে কিছু মজার কথা বেরিয়ে আসে, এরকম আমার ওই মাথার ভেতরে যে গলাটা চলতে থাকে সেটা কিছু মজার মজার কথা বলে। আমার বিশ্বাস ঋতুদা আমায় এখনো গাইড করছে। সেটা লোকজন বললে হয়তো ভাববে যে বাবা বেশি বেশি, কিন্তু ব্যাপারটা যারা জানে তারা জানেন। ঋতুদা প্রায় আমায় হাতে ধরেই বকিয়েছেন। ঋতুদার সঙ্গে আমার ভাই বোনের মতন, গুরু শিষ্যর মতন, বেস্ট ফ্রেন্ডের মতন, ঝগড়ুটি পিসিমার মতন একটা সম্পর্ক। এটা আমি ঠিক আঙুল দিয়ে বলতে পারবো না, ওই কোনো স্টেরিওটাইপ করে বলতে পারবো না যে এরকম এরকম সম্পর্ক। ঋতুদা আসলে আমায় খুব ছোট থেকে দেখেছেন, আমায় স্টেজে অভিনয় করতে দেখেছেন। প্রথম অভিনয় উনি বোধহয় আমার দেখে মুক্তি, উষা গাঙ্গুলির দলে, তখন আমি রঙ্গকর্মীতে কাজ করি, আমি আর কেতকী মাসি পাঠ করি। উনি দেখতে এসেছিলেন মুক্তি, তখন আমার কত 16-17 বছর বয়স হবে। তারপর থেকে ঋতুদা আমার খোঁজ নিয়েছেন, কি করছি না করছি। ওনার সঙ্গে আমার প্রথম কাজ আস্থা বলে একটা সিরিয়ালে। উনি বলেইছিলেন যে তুই এটা করবি তো, আমি কিন্তু ওইভাবেই লিখছি। তারপর অন্যান্য নানা কাজে, বা তখন কলেজ পড়াশোনা ইত্যাদি, জীবন তো চলতেই থাকে, নানা কিছুতে আর হয়ে ওঠেনি অন্যান্য কাজ। তারপর আমি ঋতুদাকে রিসার্চে হেল্প করতাম। ঋতুদা তারপর 2013-তে মিস মার্পলের পুরো গল্পের সিরিজ গুলো, তখন ওটিটি প্ল্যাটফর্মে এই ব্যাপারটা হয়নি, তো উনি ভেবেছিলাম 13 পর্ব বা 26 পর্ব দূরদর্শনের জন্য মিস মার্পলটা, যেটা শুভ মোহরাতে অ্যাডাপ্ট করেছিলেন, রাইট রাঙা পিসিমা করে অ্যাডাপ্ট করার জন্য। তো তাতে আমি পাঠ করছিলাম, যেটা ছবিতে হয়েছিল নন্দিতা রাখি গুলজার, সেটা এই টিভির জন্য অ্যাডাপ্ট করে উনি করছিলেন, যে অলোকনন্দা মাসি এবং আমি পাঠ করছিলাম ওটাতে। তো সেটা শুধু পাইলটটাই শুট করা সম্ভব হয়, কারণ পাইলটটা শুট করার পর আর কিছু আমরা করতে পারিনি, কারণ তারপর বোমকেশ মানে সত্যান্বেষীর শুটিং আমরা চলে যাই। কথা ছিল যে শুটিংটা শেষ করে তারপরে আমরা এসে বাকি এপিসোড গুলো শেষ করব। সত্যান্বেষীর শুট এবং বাকি যা কিছু হয়, ইট ইজ মানে সেটা তো সকলেই জানে 2013 মে মাসে যেটা হয়। তারপর কাজ করা হয়নি, কিন্তু ঋতুদা না থেকেও আমাকে একটা ফ্যামিলি দিয়ে গেছে, যে ফ্যামিলিতে
শুধুই সবাই আমার গার্জেন। সঞ্জয় নাগ মানে বান্টিদা, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অনিন্দ্যদা, এরা সবাই আমায় পালা করে করে বেবি সিট করেছেন ঋতুদা চলে যাবার পর। কারণ ওরা সত্যি জানতেন যে আমি একদমই জানি না এরপর কি করব, কোথায় যাব। কারণ তখন আমি ব্যক্তিগত জীবনে একটা খুব কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এবং সেই জার্নিটায় আমার হাতটা শক্ত, মানে ঘেঁটিটা বলা যায়, আমার ঘেঁটিটা শক্ত করে ধরেছিল ঋতুদা। এই যে আমার হাতটা হঠাৎ রাতারাতি সরে গেল, মাথার উপর ছাদটা যে সরে গেল, আমার আসলেই কথা ছিল তখন ঋতুদার বাড়ি গিয়ে থাকার, সেটা যে সবটাই রাতারাতি হারিয়ে গেল। তো এরা সকলেই জানতেন যে আমি খুব ভালো জানি না এরপর কি করব। আমার মনের অবস্থা, মাথার অবস্থা, জীবনের অবস্থা কোনোটাই খুব রিলায়েবল নয়। এরা খুব যত্ন করে রেখেছেন, খোঁজ নিয়েছেন, সেই সময় খুব আদরে রেখেছেন আমাকে। এবং আমার বিশ্বাস যে আজকে ঠিক 10 বছর পর ছোট লোক রিলিজ হয়েছে, আমার কিরম একটা বিশ্বাস, আমি আদর করে মাঝে মাঝে বুড়ি বলে ডাকতাম। আমার খুব বিশ্বাস যে এই সকল কলকাঠি বুড়ি কোথাও থেকে নাড়ছেন। কারণ ঋতুদা যে মাসে চলে যায়, মে মাস, আমার ইন্দ্রনীল মানে কবির সঙ্গে আলাপ জুলাই মাসে। ও আমায় যেভাবে, ও তো আমার বন্ধু, বন্ধু হয়ে যাই আমরা, যেভাবে আমাকে এত বছর গাইড করেছে। বন্ধুত্বটাও তো একটা সুন্দর সম্পর্ক, তো সম্পর্কটাও তো একটা কাজ। তো এই সম্পর্কটাও যেভাবে ইন্দ্রনীল শুধু নির্দেশক হিসেবে নয়, আমার বন্ধু হিসেবেও মেনটেন করেছেন, আমার না কিরকম একটা বিশ্বাস যে এই অনিন্দ্যদার মতোই, বান্টিদা মানে সঞ্জয়দার মতোই ঋতুদা না গিয়ে ইন্দ্রনীলকে মানে কবিকে আমার জন্য রেখে গেছে। আমার অনেকজন বেবি সিটার আছে, কবিও ঠিক সেরকমই। এটা আমার বলতে একটু খুব খুব সহজ হচ্ছে না আমার পুরো, আমি বুঝতে পারছি। আর ঠিক 10 বছর পরেই হচ্ছে তো সবটা। আমার কিরম মনে হয় যে আমরা খুব কম জানি, সব আমাদের হাতে নেই, তো কোথাও কোথাও সারেন্ডার করতে হয়, বিশ্বাস করতে হয়, নইলে জীবন তোমায় কান ধরে বিশ্বাস করিয়েই ছাড়বে। যে জিনিস তুমি তোমার হার্ডকোর কমিউনিস্ট মার্কসিস্ট বাড়িতে বড় হয়েও তুমি বিশ্বাস করতে শেখোনি, পারবে না, জীবন তোমায় চ্যালেঞ্জ করে ঠিক কয়েকটা জিনিস শিখিয়ে দেবেই। ভালো লাগে এগুলো বিশ্বাস করতে। আর ওই আমরাও তো হারিয়ে ফেলেছি ঋতুপর্ণ ঘোষকে। আর ওই যে বললেন যে সিরিজটার কথা হচ্ছিল, অসাধারণ একটা সিরিজ তৈরি হতো, সেটাও আমাদের হাতছাড়া হয়ে গেছে। কৌশিক গাঙ্গুলির ছবি, এবং সেখানে ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্রে বেনি আসেন। উদাহরণ জ্যেষ্ঠপুত্র, উদাহরণ অর্ধাঙ্গিনী। কৌশিক গাঙ্গুলির সঙ্গে এই যাত্রাপথটা কেমন? আবার এটাও ঋতুদার গিফট। কৌশিক বাবুর সঙ্গে আমার প্রথম কাজ জ্যেষ্ঠপুত্র। আমি 2018 সালে যখন জাস্ট বিদেশ থেকে সবে ফিরেছি, 1 সপ্তাহ হয়নি, কৌশিক বাবু ফোন করে আমায় প্রথম কথাটাই যেটা বলেন যে আমি কৌশিক গাঙ্গুলি, বেনি তুমি কি দেশে আছো না বিদেশে, তুমি আছো না নেই? আমি জিজ্ঞেস করি যে আপনি বলুন না। উনি বলেন যে ঋতুদার একটা স্ক্রিপ্ট ছিল, সেইটা আমি নিজের মতো করে ট্রিবিউট দেব বলে রিওয়ার্ক করছি, আমি চাই তুমি এটাতে একটা পাঠ করো। পাঠটা এই বাড়িরই মেয়ে, নাম পারুল, তুমি যদি বলো যে তুমি আছো, তুমি করবে, তাহলে আমি সেটা ভেবে তোমার সিনটাই লিখছি এখন। আমি সেই জন্যই তোমায় ফোন করলাম, জানতে যে তুমি আছো কিনা। আমি আর ওই প্রথম কয়েকটা শব্দ শোনার পর আর খুব একটা যে খুব ভালো শুনেছিলাম তাও না, আমি বলেছিলাম আপনি বলুন আমি আছি। যদিও পরে আমার ডেট নিয়ে সমস্যা হয়, যে সময়ে আমি জ্যেষ্ঠপুত্র শুট করছি সেই একই সময় আমি দুধ পিঠের গাছও শুট করছি, একটা বোলপুরে আর একটা রানাঘাটে, কিন্তু আমি ডেট অ্যাডজাস্ট করে সবটাই করতে পেরেছি। আমি বলছি না, আমার ধারণা এটা ওই ঋতুদারই এক্সটেন্ডেড গিফট, একটার পর একটা পেতেই থাকি অনেক বছর ধরে। কোথায় কোথায় খামে ভরে কি কি রেখে গেছে আমি কুড়োতে থাকি, একটা একটা করে পেয়ে যাই কখন কখন। অর্ধাঙ্গিনীর ওই ক্যামিও চরিত্র, হ্যাঁ এইটাও খুব মজার। মানে চূর্ণিদির সঙ্গে একটা পাঠ করব, এইটা আমার কাছে একটা ছোটবেলার গিফটের মতন। চূর্ণিদিকে আমি প্রথম মানে 80-র দশকে টেলিভিশনে দেখি, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি ওটার নামটা কি ছিল, যেখানে আমার একটাই সিন এখনো চোখে ভাসে, যে তখন আমি কিন্ডারগার্টেন বা ক্লাস 1 ডেফিনেটলি হবে না, হয় আপার নার্সারি নয়তো কিন্ডারগার্টেনে পড়ি, যে চুনিদি একটা পাঠ করেছিল, তাতে খোলা লম্বা চুল এবং হাতে গিটার নিয়ে গান গাইছে। আমি ছুটে আমার বাবার কাছে গেছিলাম, আমি বাবাকে বলছি দেখো দেখো টিভিতে জোন বায়েজ, কারণ আবার বাবার লং প্লেয়ার ছিল, সেই এলপিতে বাবার কাছে জোন বায়েজের রেকর্ড, আমার কাছে জোন বায়েজ হচ্ছে আমার ঘুম পাড়ানি গান উই শ্যাল ওভারকাম। এইটা শুনিয়ে বাবা ঘুম পাড়াতেন, আমার কাছে জোন বায়েজটা বাড়ির লোক। আমার ধারণা ছিল আমি টিভিতে
জোন বায়েসকেই দেখেছি। তো সেই গল্পটা আমি বলেছিলাম চূর্ণিদিকে। এই যে চূর্ণিদির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারা, ছোটবেলাটা আমার পাশে বসে থাকার মতন। গল্পটা শোনার পর চূর্ণিদি খুবই মজা পেয়েছিলেন, এটাও আমার কাছে একটা গিফটের মতো, এটাও খুব সুন্দর। বাবা মায়ের কথা এলো, অসিত বসু এবং ভদ্রা বসুর মেয়ে আপনি, সেখানে তো মঞ্চের সঙ্গে ওঠা বসা আপনি বলেওছেন। ওঠা বসা নয়, হাঁটতে শেখা, মানে মিছিমিছি সাহিত্য করে বলছি না, হাঁটতে শেখা, লিটারালি অ্যাকচুয়ালি হাঁটতে শেখা। আমার মা বাবা যখন রিহার্সাল করেছেন তখন আমি হয় ব্যাক স্টেজে থেকেছি, যখন একদমই হামাগুড়ি দেওয়ার স্টেজে তখন থেবড়ে পেছনে বসে থেকেছি, কেউ একটা আমার পাশে বসে থেকেছেন যার সিন নেই, আর যখন হাঁটতে শিখে ফেলেছি তখন স্টেজে বসিয়ে দিয়েছে যাতে এ গুড়গুড় করে এদিক ওদিক না পালিয়ে যায়, সর্বসমক্ষে অডিয়েন্সের সামনে চোখের সামনে থাকবে। সেই পার্ট সেই জন্যই পেয়েছি, জীবনের প্রথম পার্ট, যে স্টেজে সকলের সামনে থাকবে। এখানে আরেকজন প্রবাদ প্রতি মানুষের নাম চলে আসে, উৎপল দত্ত। সেই যোগাযোগটা কেমন ছিল? উৎপল দত্তকে তো আমি কোনোদিন সেই হিসেবে গুরু হিসেবে বা বাবার গুরু হিসেবে তো দেখিনি, ছোটবেলায় তো দেখেইছি, কোলে বসেছি, মজা করেছি। উনি আমার কাছে ঠাকুরদা। উৎপল দত্ত এই যে আপনি বললেন, আমার কাছে একটাই ট্রিগারের মতো ছবি আসে, সেটা হচ্ছে আমার বাবাকে আমি প্রথমবার জীবনে কাঁদতে দেখছি, চোখ থেকে টপ টপ জল নেয়, আমার বাবা হাউ হাউ করে কাঁদছেন। প্রথম ক্লাস 5-এ, ক্লাস 10 বছর বয়স হবে তখন আমার, এরম একটা বয়সে এসে নিজের বাবাকে এরম ছেলে মানুষের মতো কাঁদতে দেখা, এইটা একটা অন্যভাবে জীবনকে আমি দেখেছিলাম যে বাবা কাঁদে। আমার বাবা শুধু কাঁদছিল, আর সেই সময় একটাই কথা মুখ থেকে বেরোচ্ছিল যে আমি দ্বিতীয়বার পিতৃহারা হলাম, চলে গেলেন উৎপল দত্ত। হ্যাঁ, আমি আমার বাবাকে কাঁদতে দেখেছি। তো এইটা হচ্ছে আমার কাছে উৎপল দত্ত। উৎপল দত্ত আমার কাছে ফ্যামিলি। উৎপল দত্ত আমি আজকে যে, সে আমার বাবা ছাড়া নয়, আমার মা ছাড়া নয়, আমার বাবা আজকে যিনি, এইটা আমার ভেতরে ঢুকে গেছে যে শিল্প কখনো শিক্ষা এবং রাজনীতি ছাড়া হয় না, এইটা ওখান থেকে আমি পেয়ে গেছি। উৎপল দত্ত আমার কাছে এটাই। একটা রাজনৈতিক আদর্শ বোধ অবশ্যই ভেতরে, বিশ্বাস, ইন্টেগ্রিটি এবং এই সবটা জিনিস জড়িয়ে, শুধু আর্টের মধ্যে ক্রাফট যেটা বলি আমরা, সেই ক্রাফট, সেই শৈলীটা, তার মধ্যে রাজনীতি থাকতে হবে। রাজনীতি মানে শুধু পার্টি পলিটিক্স, পার্টিজান নয়, মানে তার মধ্যে তোমার বিশ্বাস, তোমার আইডিওলজি, তোমার শিক্ষা, সবটা থাক, সেটাই হচ্ছে শিল্প। শিল্প হচ্ছে মেসেজ। এইটা আমার কাছে উৎপল দত্ত। আর মঞ্চে কাজ করেছেন যাদের সাথে? মঞ্চে আমি প্রায় ভারতবর্ষে অনেকের সঙ্গেই কাজ করেছি। পশ্চিমবঙ্গে যারা আছেন, আমি বিশ্বাস করি আমি একটা দারুণ গুরু ভাগ্য নিয়ে জন্মেছি। সেটা না হলে এই মা বাবা পেতাম না, যাদেরকে জেঠু মাসি বলে বড় হয়েছি তাদেরকেও পেতাম না, কারণ আমি খুব কম বয়সেই মা বাবার দল থেকে বেরিয়ে গেছি। আমি বিভাস জেঠুর সঙ্গে কাজ করতে পেরেছি, আমি খুব কাজ থেকে অশোক মুখোপাধ্যায়কে দেখেছি, হাতে করে যত্ন করে আমায় উষা গাঙ্গুলি কাজ শিখিয়েছেন। আমি সকলের সঙ্গেই প্রায় কাজ করেছি, অরুণ বাবুর সঙ্গে কাজ করেছি, আমি লাল দামানে সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি। সেই হিসেবে এরা আমার দাদা, আমি এদেরকে কখনো দা বলতে পারি না এখনো পর্যন্ত, লাল দা ঠিক বলে, এরা আমার কাছে দাদা। এই এক্সপোজারটা আমাকে অনেকটাই দিয়েছে, এটা আমার ডিসিপ্লিনটা একদম ভেতরে ঢুকিয়ে দিয়েছে। মানে এটা আমার কাছে ফ্যামিলিও, এটা আমার কাছে ইনস্টিটিউশনও, এইটা আমার কাছে স্কুলিংও, এটা আমার কাছে সবটাই। এরিক মরিস এবং ক্লাস অ্যাক্টের জার্নি। এরিক মরিসটা একটা মজার ব্যাপার। এরিক মরিসের নামটাই আমি ডিসকভার করি জীবনে অনেকটা পরে, এমন একটা সময় যে সময় আসলে অভিনয়ের তো নানা রকম ধরন হয়। আমি তো স্টেজে বড় হয়েছি, আমার অভিনয়ের শিক্ষা যেটাতে, যেখানে আমার চোখ ফুটেছে, সেই স্টাইলটাই খুব ডেমনস্ট্রেটিভ স্টাইল। পলিটিক্যাল, অ্যাজিটেশনাল, প্রোপাগান্ডিস্ট বা ব্রেকটিয়ান, গ্রোটাউস্কিয়ান, এগুলো এতটাই শিক্ষা পেয়েছি, ভালো ভালো গুরুর কাছে গেছি, ওয়ার্কশপ করেছি, প্রোডাকশন করেছি। একটা টাইমের পরে আমি ভাবছিলাম যে এই যে আমি স্ক্রিনে কাজ করছি, তো সেইখানে এই ডেমনস্ট্রেটিভ স্টাইলটা দিয়ে আমি কোথাও যেতে পারবো না। এইখানে অভিনয় স্টাইলটা আরো রিয়েলিস্টিক হয়ে যায়, ক্যামেরা লেন্স যত অ্যাডভান্সড হয়ে যাচ্ছে তত অভিনয় রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। সেইটা আমি কি করতে পারি, একটা টাইম অবধি পার্টিকুলার কিছু জিনিস অ্যাকমপ্লিশ করে ফেললে তারপর মনে হয় যে এরপর কি, আর সেটা যদি খুব কম বয়সে হয় তখন একটু ভয়ই লাগে। আমার ভয়ের সঙ্গে এরিকের একটা সম্পর্ক আছে। তো এইটাই আমি খোঁজ করতে করতে কন্টেম্পোরারি যা কিছু লেখা পড়ছিলাম, হলিউডে যেরকম অভিনয় হচ্ছে, স্ক্রিনে যেরকম অভিনয় আমরা দেখতে পাচ্ছি, সেটার চর্চা, এটা যে যে বই পড়ছিলাম, যা যা কিছু পড়ছিলাম, মেথডোলজি
কোভিড এর পরে যা কিছু হয়েছে, যে বই পড়ছিলাম সব জায়গায় আমি মোটামুটি একটা কমন নাম পাচ্ছিলাম, এই যে এরিক মরিস। আমি খোঁজ করে দেখি যে উনি এখনো রয়েছেন, উনি হলিউডে এখনো ট্রেনিং দেন অ্যাক্টরদের। আমি খুব সাহস করে একবার ওনাকে একটা মেল লিখি। আসলে মেলটা লেখার পর আমি অনেকদিন ওয়েটও করেছিলাম, সাহসে কুলাইনি যে মেলে সেন্ড বাটনটা করে দেবো, ড্রাফট করে রেখে দিয়েছিলাম। আর নানা রকম ভয়, সেই ভয় কাটিয়ে উঠতেই আমার 7টা দিন গেছে। যদি ওরা হাসে কি মনে করবে, অনেক ভেবে দেখলাম না ওরা আমায় চেনে, আমায় খায় না, মাথায় দেয় কে আমি কোথায়, কি বা যায় আসে, পাঠিয়েই দিই, কি হবে, হাসবে, ওরা তো বা চেনে না। আমার যাবতীয় জীবনের যা কিছু প্রশ্ন, যা কিছু আমি বুঝেছি, ওর যা যা বই আমি পড়েছি, আমার যা যা লেখার ছিল, আমি ওনাকে একটা মেল করি, মেল করে ঘুমিয়ে পড়ি। পরের দিন যখন আমি ঘুম থেকে সকালবেলায় উঠি, চাটা খেয়ে যখন ফোন টোন চেক করছি, মেল যখন চেক করছি, দেখি স্টুডিও থেকে, এরিক মরিস অ্যাক্টর স্টুডিও থেকে একটা মেল এসেছে। মেলটা খুলেই আমি ভয়ের চোটে বন্ধ করে দিয়েছি, কারণ মেলের লাস্ট লাইনে, একদম লাস্ট লাইনেরও শেষে যে লাইনটা থাকে, সেখানে লেখা ছিল সেন্ট ফ্রম এরিকস আইফোন। ওইটা দেখেই আমি বন্ধ করে দিয়েছি। এরিক নিজে উত্তর দিয়েছে, সেটা পড়ার সাহসে আমার কুলোয়নি। লোকে বলে ফিয়ার অফ ফেলিয়ারটা খুব বড় জিনিস। আমি এরিকের থেকে শিখেছি ফিয়ার অফ সাকসেসের থেকে বড় জিনিস আর কিছু হয় না। আমরা আসলে ফেলিয়ারকে ভয় পাই না, আমরা তার থেকেও বেশি ভয় পাই সাকসেসকে। কারণ সাকসেসফুল হয়ে গেলে তুমি তো সাকসেসফুলি হয়ে গেলে, এবার তো তোমায় সেটা মেনটেন করে যেতে হবে। এরিকের কাছে আমি গেছি, তারপর ট্রেন করেছি। সেই ট্রেনিং আমি এখন বিশ্বজুড়ে দাপিয়ে সব জায়গায় সবাইকে ট্রেনিং দিচ্ছি, দেশে বিদেশে, নিজের দেশে, বলিউডে, আমাদের কন্নড়া ইন্ডাস্ট্রিতে। আমি সবে ব্যাঙ্গালোর থেকে কাজ করতে শুরু করেছি। আমার দেশের যত কটা মেট্রোপলিস আছে আমি সব শহরেই কাজ করছি। সবচেয়ে বেশি কাজটা আমি এখন বম্বেতেই করছি। এরিকের সঙ্গে আমার রেগুলার যোগাযোগ, আমি প্রত্যেক বছরই যাই। হ্যাঁ, কোভিড এর পর যাওয়াটা একটা খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে গেছে, এবং এই বছর স্ট্রেঞ্জলি নাফ অফিসিয়ালি এরিক রিটায়ার করছেন পড়ানো থেকে। নভেম্বরে হি টার্নড 92। ছাত্র পড়াচ্ছেন 60 বছরের ওপর, 60+ ইয়ার্স। যখনই আমি একটু ডিমোরালাইজড হয়ে যাই স্টুডেন্টদের নিয়ে, তাদের ডিসিপ্লিনিং নিয়ে একটু ফোনে ঘ্যান ঘ্যান করি, এরিক আমার একটা দারুণ জিনিস বলেছেন যে আমার 80 বছর পেরিয়ে গেছে, তারপর আমার জীবনে একটা স্টুডেন্ট আমি পেয়েছি যে ভারতবর্ষে কেন পুরো এশিয়াতে আমার প্রথম স্টুডেন্ট। এবং সে ভারতবর্ষে গিয়ে এতটাই চেঁচামেচি করেছে যে ভারতবর্ষের গলিতে গলিতে সব অ্যাক্টর এখন আমার নাম জানে। তা আমাকে 80 বছর অপেক্ষা করতে হয়েছে তোমার জন্য, তুমি মাত্র 10-15 বছর পরিয়েই ক্লান্ত হয়ে যাচ্ছ, আরেকটু করতে পারবে না? আমি বিশ্বাস করি আমার গুরু ভাগ্য দারুণ। বেনি বসু অভিনেত্রী, বেনি বসু মেন্টর, বেনি বসু শিক্ষক, এর বাইরে বেনি বসু মেয়ে, বেনি বসু মা। মেয়ে থেকে মা হয়ে ওঠার এই যে জার্নিটা, এটা কেমন? নিজেকে কি সফল মানুষ ভাবেন বা সফল নারী ভাবেন? কোথাও সফল নারী বলতে তার কি কোনো সংজ্ঞা মাথায় আছে? আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, সফলতার সংজ্ঞাটা আপনার কাছে তাহলে কি, সেটা আমাকে জানতে হবে। কারণ অসফলতার জায়গা কোথায় আমাদের জীবনে? প্রত্যেক দিন এখনো পর্যন্ত যখন নিঃশ্বাস নিতে পারছি, ঘুম থেকে উঠে রোজ কি আর কাজ করতে ইচ্ছে করে? তার সত্ত্বেও যখন প্রত্যেক দিন কাজ করতে পারছি, খুব মন খারাপ থাকলেও মাঝে মাঝে মজার জিনিস দেখে হাসতে পারছি। পৃথিবীতে কেউ এখন আর বিশ্বযুদ্ধ নামটা বলছে না, কিন্তু হচ্ছে তো, বিশ্বযুদ্ধই তো হচ্ছে। সেইটা দেখে এত দূরে বসেও যখন নিজের ভেতরটা কেমন একটা হচ্ছে, চোখে জল আসছে, ফিল করতে পারছি এখনো, এটাই তো সফল। মানুষ হিসেবেই তো আমি সফল, এখনো ফিল করতে পারছি মানুষের জন্য, সেটা তো সফলতাই। আর এই মেয়ে থেকে মা হয়ে ওঠার জার্নিটা, এটা তো একদমই ম্যাজিক। আমি দেখলাম আমার হাতে একটা জ্যান্ত ছোট্ট পুতুল, হঠাৎ বুঝতে পারলাম লিমিটেশন কি। এত বছর বুঝতে পারিনি। যেদিন আমার মেয়েটা আমার হাতে, পেটের ভেতরেও না, হাতে এলো, আমি দেখলাম একটা ছোট্ট মানুষ, যত সপ্তাহ যেতে থাকলো, মাস যেতে থাকলো, আমি খালি একটার পর একটা ডিসকভার করে গেলাম যে আমি এটাও পারি। ওমা, আমি এটাও পারতাম, জানতাম না তো, জানার চেষ্টাই করিনি। আমার মেয়ে আমায় এটা শিখিয়ে দিয়েছে যে আমি আনলিমিটেড। পারি না নয়, করি না। কেন করি না সেটার প্রশ্ন উত্তর আবার আলাদা চ্যাপ্টার, আর সেটা সলভ করতে চাইলে সেই থিওরামে আমরা যে কেউ সলভ করে ফেলতে পারি। পারি না বলে কিছু হয় না, এইটা আমার মেয়ে আমায় শিখিয়ে দিয়েছে। যেটা সবচেয়ে বড় শেখা, সেটা হচ্ছে
আমি মুখে কি বলছি সেটা দিয়ে আমার মেয়ে শেখে না, সন্তান তাতে শেখে না। আমি কি করছি ওকে দেখিয়ে করছি না, যে সময় আমি নিজেকেও নিজে লক্ষ্য করছি না অথচ কিছু জিনিস করছি, সেই জিনিসটা দেখেই ওরা শেখে। আমার নিজের জীবনটা পুরো পাল্টে ফেলতে হয়েছে, আমায় নিজেকে পাল্টাতে হয়েছে। আমি মুখে কখনো শাসন করিনি আমার মেয়েকে সেই হিসেবে। হ্যাঁ, অল্প একটু বকাবকি তো করি, জ্ঞানের কথা যে বলি না মাঝে মাঝে তা নয়, একটু বলিও, তাতে না খুব একটা লাভ হয় না। ও জানে যে মা জ্ঞানের কথাই বলছে। আমরা যে সময় নিজেদেরকে দেখি না লক্ষ্য করে, আমাদের সন্তানেরা সেই সময় আমাদের দেখে। এটা আমার সবচেয়ে বড় লেসন। আমি কি মা হয়েছি আমি জানি না, কিন্তু আমার মেয়ে আমায় কি শিখিয়েছে, আমার মেয়ে যে আমায় মানুষ করেছে, এইটা আমি জানি। এটা তো সাফল্যই, আর প্রতিদিনই সফল। এটুকু সময়ে দামিনী বেনী বসুকে ধরা যায় না, একটুখানি ছুঁয়ে যাওয়া যায় আর হয়তো খানিকটা ভালোবাসার আবেশ মেখে রাখা যায়। আজ বছরের প্রথম দিনটিতে বেনির উপস্থিতি আমাকেও সেই আবেশ দিয়ে গেল। বহু কাজ একটু থামিয়ে রেখে কাজ করতে করতে উঠে চলে আসা বেনি আজকে আমাদের সামনে স্টুডিওতে। মহিলা বিভাগের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর এই আর্জিটুকুও রইল যে পরে আবার কখনো বসবো মুখোমুখি। ধন্যবাদ। মহিলা মহলকেও আমার অনেক 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 ভালোবাসা। এই মহিলা মহল একটা নয়, নানা রকম মহিলা মহল, নানা স্তরের মহিলা মহল থেকে এসআই সাবিত্রী মণ্ডল, নইলে পেতামই না। এসআই সাবিত্রী মণ্ডল, শুধু বেনি নয়, এসআইও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।